জয় হিন্দ। দেখো আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে পরীক্ষাটা হচ্ছে তার 8 তারিখের ফার্স্ট শিফটের কোশ্চেন ডিসকাস করবো। কেমন? তোমরা যারা যারা পরীক্ষাটা দিয়ে নিছো তারা তোমাদের অ্যান্সারগুলো মিলিয়ে নাও, আর যারা যারা পরীক্ষাটা দেবে তাদেরকে বলবো ক্লাসটা তুমি শুরু থেকে শেষ অবধি দেখো। কেমন? কারণ দেখবা প্রচুর প্রশ্ন তোমাদের না রিপিট হচ্ছে, এখন তো ম্যাক্সিমাম প্রশ্ন রিপিট হচ্ছে। যেমন সায়েন্সের তো ধরো কি বলবো 70% কোশ্চেন রিপিট হচ্ছে। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো আজকে তোমাদের প্রথম প্রশ্ন যেটা এসেছিল বলছে, উদ্ভাবনাকে উৎসাহিত করার জন্য বীমা খাতের প্রেক্ষাপটে নিয়ন্ত্রক স্যান্ডবক্স ফ্রেমওয়ার্ক কে চালু করেছে? এটা মনে রাখবা, আমাদের বীমা নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষ মানে IRDAI এটা চালু করেছে। ঠিক আছে, তোমরা যারা যারা এই কোশ্চেনটা করে এসছো মানে অ্যান্সারটা করে এসছো, একদম তোমাদের সঠিক অ্যান্সার আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, জ্ঞান স্কিপিয়া পালস অফ উইজডম বইটির লেখককে। দেখো এই বইটার দুজন লেখক আছে। ঠিক আছে, একজন হচ্ছে অনিল দিওয়ান আর একটা হচ্ছে জাবেদ আক্তার। অনিল দিওয়ান আর হচ্ছে জাবেদ আক্তার। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে যেটা তোমাদের অপশনে ছিল সেটা তোমাদের সঠিক অ্যান্সার হবে। তো এখানে জাবেদ আক্তার আমি দিয়েছি, জাবেদ আক্তার তোমার সঠিক অ্যান্সার। যারা যারা করে এসছো, এবার কি এসেছিল, অনিল দিওয়ান এসেছিল নাকি জাবেদ আক্তার এসেছিল সেটা আমাকে তোমরা জানিও। কেমন? কারণ এই দুজনেই লিখেছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, থানে লোকসভা নির্বাচনী এলাকার কোন সদস্যকে তার অসাধারণ আইন প্রণয়নের জন্য 2025 সালে সাংসদ রত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে? এটা মনে রাখবা, তোমরা নরেশ মাস্কে করা হয়েছে। ঠিক আছে, নরেশ মাস্কে যারা তোমরা করে এসছো একদম সঠিক অ্যান্সার আছে। দেখো সংসদ রত্ন পুরস্কার 2025-এ টোটাল 17 জনকে দেওয়া হয়েছে। ঠিক আছে, যার মধ্যে 7 জন তোমার মহারাষ্ট্র থেকেই আছে। কেমন? তো তোমরা এটা মনে রাখবা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ অনুসারে হাতে ময়লা পরিষ্কার মানে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং সংবিধানের কোন অনুচ্ছেদের লঙ্ঘন এবং সম্পূর্ণ নির্মূলের নির্দেশ দিয়ে? দেখো অনুচ্ছেদ হচ্ছে 17 এবং 21। ঠিক আছে, 17 থেকে এবং 17 এবং 21। ঠিক আছে, তো 17 তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ অনুসারে হাতে ময়লা পরিষ্কার মানে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং সংবিধানের কোন অনুচ্ছেদের লঙ্ঘন এবং এর সম্পূর্ণ নির্মূলের নির্দেশ দেওয়া হয়েছে? মনে রাখবা অনুচ্ছেদ হচ্ছে তোমার 17 এবং 21। ঠিক আছে, এই দুটো। অপশন নাম্বার বি তোমরা যারা যারা করে এসছো একদম তোমাদের সঠিক অ্যান্সার আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, 2025-26 অর্থ বছরে নতুন কর ব্যবস্থার অধীনে স্ট্যান্ডার্ড ডিডাকশন অন্তর্ভুক্ত করার পরে বার্ষিক কত লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনো আয়কর দিতে হবে না? এটা এটা খুব মানে একটা চর্চার বিষয়টা ছিল। 12 লক্ষ টাকা নির্মলা সীতারামন এটা বলেছিল। মানে তখন চর্চাটা কি জন্য এসেছিল, যারা যারা তোমরা রেলের প্রিপারেশন করবা তারা হয়তো জানবা। বলা হয়েছে কি, যারা লোকো পাইলট হবে ALP হবে, আর যারা গার্ড হবে ট্রেন ম্যানেজার, এদের দুজনের বেতন এই 8 পে কমিশনের মানে এই 8 পে বলছি এই মানে ওরা তো 8 পে কমিশনের পর তো প্রায় 1 লক্ষ টাকা করে স্যালারি পাবে ধরে নাও। তো বুঝলো কি, 12 লক্ষ টাকা যদি স্যালারি হয় এক মাসে 12 লক্ষ টাকা, তো তোদের ট্যাক্স দিতে হবে না, মানে পুরো ট্যাক্সটাই বেঁচে যাবে। তাই না? এরকম একটা চর্চাটা তো খুব এসেছিল। মানে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা তো জানবাই, তাই না? চলো 12 লক্ষ তোমাদের সঠিক অ্যান্সার ছিল। এটা একটা পারার মতো প্রশ্ন এসেছিল, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, 8ই জানুয়ারি 2025 তারিখে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া মানে AFI এর 9 সদস্য মানে 9 মেম্বার অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে মনে রাখবে অঞ্জু ববি জর্জ। ঠিক আছে, এটা তোমরা যারা যারা অঞ্জু ববি জর্জ করেছো এখন তোমার সঠিক অ্যান্সার। এ কি হয়েছে, 9th মেম্বার হয়েছে অ্যাথলেটিক্স। এখানে মনে রাখবা টোটাল 6 জন মহিলা আছে। ঠিক আছে, 6 জন মহিলা এইসব মানে গ্রুপটাতে আছে। আর যার মধ্যে নীরাজ চোপড়া হচ্ছে সব থেকে বিশিষ্ট একজন পুরুষ সদস্য। কেমন? আর যদি বলে এই মানে AFI এর কি মানে কি বলবো সভাপতিকে, তাহলে তোমরা মনে রাখবা বাহাদুর সিংহ সাগু। ঠিক আছে, বাহাদুর সিংহ সাগু হচ্ছে এই অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান। কেমন? চলো, তো তোমরা যারা যারা অঞ্জু ববি জর্জ করেছো এখন তোমাদের সঠিক অ্যান্সার আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, 2025 সালে অনুষ্ঠিত 51G7 শীর্ষ সম্মেলন কানাডার কোথায় অনুষ্ঠিত? এটা একটা দেখো রিপিটেড কোশ্চেন। যারা আমার পুরোনো ক্লাস দেখেছো তাদের দেখবে লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে মানে এই সিরিজের গ্রুপ ডি সিরিজের লাস্ট যেটা আমি ভিডিও আপলোড করেছিলাম সেখানে এই কোশ্চেনটা তোমাদের করেছিলাম। এটা বলে কানাডা স্কিসে। ঠিক আছে, সঠিক অ্যান্সার। যারা তোমরা করে এসছো তারা একদম সঠিক করে এসছো। মনে রাখবো কবে থেকে এটা হয়েছিল, মনে রাখবো 16 থেকে 17 জুন এটা অনুষ্ঠিত হয়েছিল। তোমাদের যদি পরবর্তী শিফটে 2024-এর জিজ্ঞেস করে মনে রাখবা ইতালির আপুলিয়ায়। ঠিক আছে, আর যদি 2026-এ জিজ্ঞাসা করে 2026-এ কোথায় হবে, মনে রাখবা ফ্রান্সে তোমাদের অনুষ্ঠিত হবে। এই কিছু কিছু ফ্যাক্ট তোমরা মনে রাখো, কারণ
নেক্সট শিফট যাদের আছে এখান থেকে পরপর দুদিন তোমাদের, দুদিন না এর মানে লাস্ট 30 তারিখ যে এক্সামটা হয়েছে সেখানে দুটো শিফট মানে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। 8 তারিখের প্রথম শিফটে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, এখন সেকেন্ড থার্ড শিফট তো বাকি আছে, ওখানেও দেখা যাক জিজ্ঞেস করেছে কিনা, তাই না? তো তোমরা এই 2-3টা ফ্যাক্ট মনে রেখো, কেমন? চলো দেখো নেক্সট কোশ্চেন যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কোন বছরের মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত মহাকাশ অভিযান অর্জনের লক্ষ্য ঘোষণা করেছেন? এটা মনে রাখবা 2030 সালের মধ্যে এই ধ্বংসাবশেষ যুক্ত মহাকাশ অভিযান অর্জনের লক্ষ্য করেছে। তোমরা যারা যারা 2030 করেছো একদম সঠিক অ্যান্সার আছে, কেমন? আচ্ছা যদি জিজ্ঞেস করে যে ইসরোর বর্তমান চেয়ারম্যান কে, মনে রাখবো ইসরোর বর্তমান চেয়ারম্যান হচ্ছে সোমনাথন, ঠিক আছে? আর এই কত 42তম চেয়ারম্যান, ঠিক আছে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের সময় কোন সংস্থা স্পষ্ট করে বলেছে যে PM2.5 এর মতো সূক্ষ্ম কণা থেকে সুরক্ষার জন্য সাধারণ কাপড়ের মুখোশ যথেষ্ট নয়? এটা মনে রাখবা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এটা মানে বলেছে আর কি। কত মানে N95 যে মাস্কটা আছে বলেছে সেই মাস্কটা ইউজ করতে, কাপড়ের মুখোশ কোনো কাজ দিবে না, যে পরিমাণ পলিউশন দিল্লিতে আছে, ঠিক আছে? তো তোমরা যারা যারা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড করে এসছো একদম তোমাদের সঠিক অ্যান্সার আছে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো একটা কোশ্চেন তোমাদের এসেছিল যে বায়ু মানের সূচক মানে AQI যদি মানে দিল্লির যেটা আছে 401 থেকে 500-র মধ্যে রেকর্ড করা হয় তাহলে এটা কোন বিভাগে পড়ে, ঠিক আছে? অপশনে তোমাদের ছিল তীব্র, তো তীব্র তোমাদের সঠিক অ্যান্সার হবে। এবার এটা তো চলে এসছে, বাকিগুলো তোমরা জানো যদি 0 থেকে 50 হয় তাহলে কি হবে, সেটা ভালো। 50 থেকে মানে 51 থেকে 100-র মধ্যে সেটা কি সন্তোষজনক, ঠিকঠাক। 101 থেকে 200 মডারেট লেভেলের মানে মাঝারি। 201 থেকে 300 হলে দরিদ্র মানে দরিদ্র বলতে কি, খারাপ, ঠিক আছে? 301 থেকে যদি 400 হয় তাহলে খুবই খারাপ। আর 401 থেকে 501 হয়ে গেলে তো মানে বুঝতেই পারছো, আর এখন দিল্লির অবস্থা এটাই আছে, ঠিক আছে? তো এই কটা ফ্যাক্ট তোমরা মনে রাখবা, আর অপশনে তোমাদের এইটা ছিল, ঠিক আছে, সেভিয়ার। তো এইটা তো যারা যারা করেছো একদম তোমাদের সঠিক অ্যান্সার আছে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে অন্ধ্রপ্রদেশের কোন স্থানে রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স সম্প্রতি উদ্বোধন বা সংস্কার করা হয়েছে? এটা তোমরা মনে রাখবা বিশাখাপত্তমের গাজুয়াকার বিকাশনগরে, ঠিক আছে? এটা উদ্বোধন করা হয়েছে। তো তোমরা যারা যারা বিশাখাপত্তনম করে এসছো একদম সঠিক অ্যান্সার আছে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া সম্প্রতি অরুণাচল প্রদেশের কোন জেলায় খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সিলেন্স এটা উদ্বোধন করেছে? এটা হচ্ছে পশ্চিম কামেং, ঠিক আছে? জেলাটার নাম পশ্চিম কামেং। আর যদি এরও বলে সেটা তোমরা মনে রাখবা বোমডিলা, ঠিক আছে? বোমডিলাতে এটা নতুন সদর দপ্তর খোলা হয়েছে। খেলো ইন্ডিয়া থেকে দেখো প্রত্যেকদিন একটা করে প্রশ্ন আসছে, আমি প্রিভিয়াস যে ভিডিও দিয়েছি সেখানে তোমার খেলো ইন্ডিয়ার মধ্যে আমি ভালো মতো বলেও দিয়েছি, কিছু কিছু এক্সট্রা ফ্যাক্টও বলে দিয়েছি, সেগুলো তোমরা পড়ে যেও, কেমন? সেখান থেকে তোমরা দেখো কোশ্চেন কমন পেয়ে যাবা। চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে প্যারিস অলিম্পিক 2024-এ মহিলাদের 81 কেজি বিভাগে মোট 224 কেজি, যার মধ্যে 87 কেজি ছিল স্ন্যাচ আর 137 কেজি ছিল ক্লিন অ্যান্ড জার্ক তুলে কে স্বর্ণপদক জিতেছিলেন? এটা মনে রাখবা, এটা হচ্ছে নরওয়ের বাসিন্দা সলফ্রিড কোয়ান্ডার, ঠিক আছে? এ করেছিল 81 কেজির ভারোত্তোলনে ইভেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছিল। আর যদি মীরাবাই চানু জিজ্ঞেস করে এ মনে রাখবা 89 কেজিতে মানে 89 কেজির যে বিভাগটা ছিল সেখানে অংশগ্রহণ করেছিল আর কি, ফোর্থ মানে চতুর্থ স্থান অধিকার করেছিল, কেমন? এই কিছু ফ্যাক্ট তোমরা মনে রেখো। সঠিক অ্যান্সার কি সলফ্রিড কোয়ান্ডা, যারা যারা করে এসছো একদম তোমাদের সঠিক অ্যান্সার আছে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, 2025 সালের জুলাই মাসে অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে ডিআরডিও কর্তৃক কোন উন্নত ক্ষেপণাস্ত্রটি ব্যবহার সফলভাবে পরীক্ষা করা হয়েছিল? এটা হচ্ছে ULPGM ভার্সন 3, ঠিক আছে? এটা করা হয়েছিল। যদি বলে কোথায় থেকে, অন্ধ্রপ্রদেশের মনে রাখবা বিশাখাপত্তনম, ঠিক আছে? বিশাখাপত্তনম, কেমন? আর কবে যদি বলে সেটা হচ্ছে তো মনে রাখবা জুলাই মাসের সেকেন্ড উইক, ঠিক আছে? সেকেন্ড উইক। এটা কি করে বলতো, এটা হচ্ছে কি একটা মানুষ ছাড়া মানে মানুষ থাকবে না, ড্রোন একটা, বুঝলো তো? এটা কি করে উপর থেকে মানে আকাশ থেকে মাটিতে ফায়ার করে, কেমন? অগ্নিপি যদি তোমরা বলো অগ্নিপি কোথা থেকে করে, এটা হচ্ছে মানে এটা কি একটা মাঝারি লেভেলের ব্যালিস্টিক মিসাইল অগ্নিপি, কেমন? নির্ভয় V3 কি, এটা হচ্ছে তোমার একটা ক্রুজ মিসাইল, এটাও তোমরা মনে রাখবা, কেমন? তো এই কিছু কিছু পয়েন্ট এখানে তোমাদের কিছু পয়েন্ট ও ফ্যাক্টও লেখা আছে, এগুলো আমি তোমাকে বলছি না, আমি PDF দিয়ে দেবো, সেই PDF থেকে তোমরা পড়ে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে
যদি কোনো চলমান বস্তুর দূরত্ব অর্ধেক করা হয় এবং সময় একই থাকে, তাহলে এর রৈখিক বেগের উপর কী প্রভাব পড়বে? দেখো, বেগ সমান সমান আমরা কি জানি? বেগ সমান সমান হচ্ছে দূরত্ব বাই সময়, তাই তো? দূরত্ব বাই সময়। এবার প্রশ্নে আমাকে বলছে যে আমাকে দূরত্বকে অর্ধেক করা হচ্ছে, মানে দূরত্বকে যদি আমি ডিস্টেন্স দিয়ে ধরি, এটাকে অর্ধেক করা হচ্ছে, ঠিক আছে? আর সময় একই থাকছে, মানে ইন্টু টি করে দিচ্ছি, সমান সমান কি ভেলোসিটি। তো এটা কি আসছে দেখো, ভি সমান সমান ডি বাই টি। এই যে দুই নিচে দুই আছে, এটাকে আমি একের দুই লিখতে পারি। তো একের দুই লিখলে এই দেখো ভি সমান সমান যদি ডিটি হয়, তো এটাকে আমরা লিখতে পারি ভি সমান সমান ভি বাই টু। তার মানে কি বেগ যা প্রথমে ছিল, ইনিশিয়াল যে ছিল, ফাইনালি কি হচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে কি বেগ দ্বিগুণ হবে না, বেগ অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, বেগ অর্ধেক হয়ে যাবে, এটা তোমাদের সঠিক অ্যান্সার। যারা যারা তোমরা এটা করে এসছো একদিন তোমাদের কারেক্ট আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, নিচের কোনটি বৃত্তাকার গতির সঠিক উদাহরণ? বৃত্তাকার গতি বলে কাকে? দেখো, যখন একটা বস্তু একটা বিন্দুর চারপাশে একটা গতি করে, সেটাকে আমরা বৃত্তাকার গতি বলি। এবার একটা বিন্দুর চারপাশে যদি গতি করে, এই বিন্দুটা কি হয়ে যাবে, তার কেন্দ্রবিন্দু হয়ে যাবে, তাই না? এই কেন্দ্রবিন্দুর চার সাইডে সে মানে গতি করছে। এবার দেখো এরকম অপশন কোনটা চলছে, একটি গাড়ি সোজা রাস্তায় চলছে, এটাই হতে পারে না। একটি উপগ্রহ দ্বারা পৃথিবীর কক্ষপথ পরিবর্তন, হ্যাঁ এটা একটা হতে পারে। মেঝেতে গড়াগড়ি খাচ্ছে এমন একটা বল হতে পারে না। গাছ থেকে পড়ে যাওয়া আপেলটা হতে পারে না। তো সঠিক অ্যান্সার কি হবে? এটা তোমাদের সঠিক অ্যান্সার হবে, কমন সেন্সের প্রশ্ন ছিল। প্লাস এমন তোমাদের অপশন সেট করেছে যে তুমি অপশন থেকে এমনি ছেটে বাদ দিয়ে দিতে পারবে যে কোনটা ভুল আছে কোনটা ঠিক আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, উদ্ভিদের কোষ প্রাচীর মূলত কোন পদার্থ দিয়ে গঠিত হয়? দেখো, কাইটিন হচ্ছে কাদের? ছত্রাকের কোষ প্রাচীর, ঠিক আছে, ছত্রাকের। পেপটিডোগ্লাইকেন কি? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি হয়, ব্যাকটেরিয়া, ঠিক আছে। সেলুলোজ হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। সেলুলোজ দিয়ে উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি। সেলুলোজ কি? একটা হচ্ছে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড, ঠিক আছে, স্যাকারাইড। তারপর তোমরা মনে গ্লাইকোজেন কি? দাও, গ্লাইকোজেন কোনো কোষ প্রাচীরের কোনো অংশ না, বুঝলো তো। এটা হচ্ছে কি, মানে শক্তি সঞ্চয় করার একটা রূপ। যখন মানে আমরা কিছু খাবার দাবার খাই, সেই খাবার দাবার থেকে গ্লুকোজকে এক সাইডে করে, মানে সেখান থেকে শক্তি অর্জন, মানে কি বলে, সঞ্চয় করে রাখাকে, সেটা কি হয়, গ্লাইকোজেন, মানে গ্লাইকোজেনের মাধ্যমে আমরা শক্তি সঞ্চয় করে রাখি, ব্যাপারটা এটাই, বুঝলে তো। তো সঠিক অ্যান্সার কি আছে তোমার? সেলুলোজ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। কেমন? বাকি যেগুলো বললাম সেগুলো তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, শব্দ সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, একদম শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ অনুপ্রস্থ তরঙ্গও হয়। যেমন ধরো একটা মানে কি বলবো, পুকুর টুকুর কিছু আছে, তো পুকুরের উপরে যদি শব্দের সঞ্চালন হয়, মানে জলের পৃষ্ঠভাগের উপরে তোমার মানে শব্দ যেটা আছে সেটা মানে অনুপ্রস্থ ভাবে যাবে, ঠিক আছে। কিন্তু জলের নিচে তোমার শব্দ অনুদৈর্ঘ্যভাবে যাবে, ঠিক আছে। শব্দ কি? শব্দ একটা মেকানিক্যাল মানে যান্ত্রিক ওয়েভ, এটা একদম ঠিক আছে। কঠিন পদার্থে শব্দের বেগ সবচেয়ে বেশি, এটাও ঠিক আছে। বলছে শব্দ শূন্যস্থানের মধ্যে দিয়ে ভ্রমণ করতে পারে না, শব্দ শূন্যস্থানের মধ্যে দিয়ে ভ্রমণ করতে পারে না। এই জন্যই যদি চাঁদে যাওয়া দুজন ব্যক্তি, মানে যে চাঁদে দাঁড়িয়ে আছে, তারা যদি কথা বলে, তাহলে কি সেই কথা তারা মানে একে অপরে শুনতে পায় না। কারণ কি, শব্দের চলার জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়, যেমন কিন্তু লাইটের চলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এই জন্য লাইট যখন সূর্য থেকে পৃথিবীতে আসে, সেখানে তো কোনো মাধ্যম নেই, কিন্তু লাইট দেখবা খুব তাড়াতাড়ি আমাদের পৃথিবীতে পৌঁছে যায়, তাই না? তো সঠিক অ্যান্সার কি? শব্দ শূন্যস্থানের মধ্যে দিয়ে ভ্রমণ করতে পারে না, এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। যারা যারা করে এসছো একদম তোমাদের কারেক্ট আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কি, নিচের কোন অঙ্গটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে সিএনএস এর একটি প্রধান অঙ্গ? দেখো, সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটো প্রধান অঙ্গ। একটা হচ্ছে তোমার মস্তিষ্ক, আর একটা হচ্ছে তোমার মেরুদণ্ড, ঠিক আছে। এখানে অপশনে কি দেওয়া আছে? স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড মানে মেরুদণ্ডকেই ইংরেজিতে স্পাইনাল কর্ড বলে, ঠিক আছে, তোমার সঠিক অ্যান্সার। সেন্সরি নার্ভ আর ক্রেনিয়াল নার্ভ, এই দুটো কি পিএনএস এর অংশ, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর অটোনমিক নার্ভাস সিস্টেমটা এটা আলাদাই একটা পার্ট, মানে নার্ভাস সিস্টেমের কটা টোটাল তিনটা পার্ট, একটা হচ্ছে এএনএস, অটোনমিক নার্ভাস সিস্টেম, পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি পড়ে? একটা পড়ে মস্তিষ্ক, একটা পড়ে মেরুদণ্ড। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি করে, এই যে মানে মস্তিষ্ক আর মেরুদণ্ড থেকে যেসব মানে নার্ভগুলো শরীরে বেরাচ্ছে, মানে একটা মানে মেন কথা কি, যে শরীরকে পুরো ব্রেনের সাথে যুক্ত রাখার জন্য পেরিফেরাল নার্ভ থেকে বিভিন্ন নার্ভ বেরায়। এখান থেকে টোটাল 43 জোড়া নার্ভ বেরায়, মনে রাখবা, ঠিক আছে। 43 জোড়া নার্ভ বেরায়, তার মধ্যে 12 জোড়া কি হয়, এরা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ,
যারা কি করে মানে মাথা মানে মস্তিষ্ক থেকে বেরায়। আর হচ্ছে 31 জোড়া আছে, এরা হচ্ছে সেন্সারি নার্ভ মানে স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ মানে বুঝতেই পারছো মানে কি, এরা মেরুদণ্ড থেকে বেরোচ্ছে, ঠিক আছে। এটার কথা হয় 31 জোড়া, কেমন। আর এটা কি অটোনমিক নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে এটার মানে অন্তর্গত কি আছে বলতো, মানে মেরুদণ্ড আর হচ্ছে এই মেরুদণ্ডের যে হাড় আছে কি না, তার মধ্যে তার দুই সাইডে, এটা একটা মেরুদণ্ডের হাড়, এর দুই পাশে এরকম কি বলবো দুটো নার্ভ থাকে, এটাকেই আমরা অটোনমিক নার্ভ সিস্টেম বলি, ঠিক আছে। তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। এই কোশ্চেনটা তো রিপিটেড কোশ্চেন, এই রিপিটেড কোশ্চেন আমি তোমাকে কতদিন ডেলি বলি এই কোশ্চেনটা আমি তোমাকে। তোমরা যারা আমাদের পুরোনো ক্লাস দেখেছো তারা তো এই কোশ্চেনটা তোমরা জেনেই গেছো যে এটা কতবার তোমাদেরকে বলেছি, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ঘরে কোন ডিভাইসটি সাধারণত সর্বদা সিরিজ সংযোগ মানে সংযোগে সংযুক্ত থাকে। এটা হচ্ছে ফিউজ, তোমাদের সবসময় সিরিজ সংযোগে সংযুক্ত থাকে। কেন বলো তো, ফিউজ না সবসময় মেন লাইনের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। এবার ধরো কোনো সময় মেন লাইনে তোমার বেড়ে গেল, কি বলে ভোল্টেজ বেড়ে গেল, বলে ইলেকট্রিক কারেন্ট বেড়ে গেল, সেই সময় কি হয় এই ফিউজ তারের মধ্যে এরকম একটা পাতলা তার লাগানো থাকে, ঠিক আছে। এই তারটা কি হয়, যখন তোমাদের ধরো এখানে ইলেকট্রিক কারেন্ট বেড়ে গেল, তো এই তারটা মাঝখান থেকে গলে যায়, এত মানে হিট হয়ে গলে যায়। গলে যাওয়ার কারণে কি হয়, আমাদের বাড়ির বাকি যেসব যন্ত্রপাতি যেমন বাল্ব, পাখা বা বাকি সমস্ত যন্ত্রপাতি সেগুলো তোমার সুরক্ষিত থাকে, তাই না। বাড়িতে আমাদের কিসে লাগানো হয়, বাড়িতে আমাদের সমান্তরালে লাগানো হয়, তাই না, সমান্তরালে লাগানো হয়। আর তোমার ইন্ডাস্ট্রিতে কিসে লাগানো হয়, সেখানে তোমার শ্রেণী হিসেবে লাগানো হয়, সিরিজে, মনে রাখবো। কিন্তু বাড়ির একমাত্র ফিউজ যে আছে সেটা তোমার শ্রেণী হিসেবে লাগানো হয়, বাকি বাল্ব, পাখা সমস্ত যন্ত্রপাতি কিসে সমান্তরাল হিসেবে লাগানো হয়। শ্রেণীক্রমে কি হয়, শ্রেণীক্রমের ফর্মুলা হচ্ছে 1/r টোটাল, সরি এটা এরকম, আর টোটালের মান হচ্ছে তোমার R1 প্লাস R2 প্লাস R3, মানে যতগুলো আর দেওয়া থাকবে তোমাকে শ্রেণীক্রমে বের করতে চাই, টোটাল মোট রেজিস্ট্যান্স বের করতে বলে তুমি যতগুলো ওখানে প্রতিরোধ দেওয়া থাকবে সবটাকে যোগ করে দিবা। আর যদি তোমাকে সমান্তরালে বের করতে বলে তাহলে কি করবা, 1/r টোটাল সমান সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, মানে যতগুলো আর তোমার প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটাকে এরকম ভগ্নাংশে রিপ্রেজেন্ট করে লিখতে হবে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে মাটিতে পড়ে থাকা বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানোর প্রক্রিয়াকে কি বলা হয়। এটাকে অঙ্কুরোদ্গম বলা হয়, ঠিক আছে। পরাগায়ন কি হয়, ধরো এখানে একটা ফুল আছে, তো ফুলের এরকম বেরিয়েছে, এখানে থাকে বুঝলে তো, পরাগকণ থাকে মানে মেল, এখানে থাকে ফিমেল। যখন হাওয়া হয় বা পাখি আসে, পাখি এখানে বসলো দিয়ে এখানে বসলো, তো এখানে মিলিত হয়ে গেল, মিলিত হয়ে কি ফুল তৈরি ফল তৈরি হলো, এটাকে পরাগায়ন বলে। অঙ্কুরোদ্গম তো বুঝতেই পারলা যে মাটিতে পড়ে থাকা বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো। বিচ্ছুরণ কি হয়, ডিসপেরিয়াল বলে এটাকে, ঠিক আছে। এটা কি হয়, মাটিতেই ধরো বীজ পড়ে আছে, ঠিক আছে, এবার এই বীজটা এখানেই ধরো তোমার হওয়ার কথা, কিন্তু হাওয়া এলো, কোনো পাখি পশু এলো, এটাকে সরিয়ে এদিকে করে দিল, তো এখানে তৈরি হয়ে গেল, এখানে আবার কিছুক্ষণ থাকলে আবার ধরে এই গড়িয়ে এদিকে চলে এলো, এটাকেই বিচ্ছুরণ বলে। সালোক সংশ্লেষ কি হয়, এটা তো জানো তোমরা, এটা তো হচ্ছে গাছ সূর্য আলোকের মাধ্যমে খাবার তৈরি করে, আর এই জন্য কি নেয়, কার্বন ডাই অক্সাইডকে খাবার তৈরির জন্য নেয়, আর আমাদেরকে রিটার্ন কি করে, অক্সিজেন আমাদেরকে রিটার্ন করে, ঠিক আছে। তো সালোক সংশ্লেষে তৈরি হওয়া মুখ্য উৎপাদ কি, সেটা হচ্ছে তোমার অক্সিজেন, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, একটি অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি প্রতিফলনের পর কোথায় দিয়ে যায় বা একত্রিত হয়। এই কোশ্চেনটা তো প্রতিদিন রিপিট কোশ্চেন আছে, প্রতিদিন আসছে, প্লাস এই কোশ্চেনের জন্য আমি উত্তল দর্পণের জন্য একটা ক্লাসও তোমাদেরকে আপলোড করে দিয়েছি, ঠিক আছে। ওখানে দেখবা ওই ক্লাসটা তোমরা করবা, বেশিক্ষণ ছোট্ট ক্লাস আছে, আধ ঘন্টার ক্লাসে দেখে নেবা, পুরো তোমার দর্পণ চ্যাপ্টারটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওই দর্পণ চ্যাপ্টার থেকে আর কোনো কোশ্চেন তোমার ছুটবে না, ঠিক আছে, ওই ক্লাসটা করে নেওয়ার পর। ওখানেও আমি এই টপিকটা বলেছি। দেখো কি বলেছিলাম, একটা অবতল দর্পণ আছে, অবতল দর্পণে কি দুটো মানে প্রতিচ্ছবি তৈরি হওয়ার জন্য দুটো কিরণের দরকার পড়ে। একটা কিরণ তোমার, এটা হচ্ছে মুখ্য অক্ষ মানে প্রধান অক্ষ প্রিন্সিপাল অ্যাক্সিস, এই অ্যাক্সিসের সমান্তরাল হয়ে একটা আলো আসে। তার আগে বলে দিই, এটাকে বলা হয় পোল। পোল থেকে এই দর্পণের মধ্যভাগকে কি বলে, সেন্টার অফ কার্ভেচার, আর এই দুটোর মাঝখানের অংশকে বলা হয় ফোকাস। এবার হচ্ছে যখন আলো প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আসে তখন কি হয়, ফোকাস হয়ে পার হয়। যখন আলো সমান্তরাল হয়ে আসে ফোকাস হয়ে পার হয়। আর একটা আলোকে যখন তোমার পোল দিয়ে নিয়ে আসা হয়, যে অ্যাঙ্গেল হয়ে আসে যে অ্যাঙ্গেল হয়ে আসে সেই অ্যাঙ্গেল হয়ে পার হয়। আর যেখানে এই লাইনটা মানে এই একটা লাইন, এই কিরণ আর এই কিরণ মানে 1 নম্বর কিরণ আর 2 নম্বর কিরণ যেখানে একে অপরকে কাটে, সেখানে তোমাদের প্রতিচ্ছবি তৈরি হয়। কেমন প্রতিচ্ছবি তৈরি হয়, যেহেতু এরা কেটে দিচ্ছে তাই এখানে বাস্তবিক প্রতিচ্ছবি তৈরি হবে, কেমন, বাস্তবিক প্রতিচ্ছবি তৈরি হবে। যেহেতু এটা প্রধান অক্ষের নিচে তৈরি হচ্ছে তাই এটাকে কি বলা হবে, এটা হচ্ছে তোমার উল্টা প্রতিবিম্ব তৈরি হবে, উল্টা প্রতিবিম্ব তৈরি হবে, কেমন।
আর এখানে কেমন প্রতিবিম্বের আকার কেমন হয়, অবতল দর্পণে তোমরা মনে রাখবা ছোট, বড় আর এক সমান তিনটাই তৈরি হয়। তো এখানে তোমার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, প্রধান ফোকাস হয়ে পার হবে, এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যারা তোমার পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, মানুষের মতো জটিল বহুকোষী জীবের মধ্যে হজম প্রক্রিয়া কিভাবে করে। দেখো মানুষের মতো যদি বলে, হজম প্রক্রিয়া প্রথমে আমরা খাবার খাই, খাবার খেয়ে কি মুখে আসে, মুখে আমাদের পাচন শুরু হয়, কিসের পাচন শুরু হয়, কার্বোহাইড্রেটের পাচন শুরু হয়, সেখান থেকে সেটা খাদ্যনালী হয়ে পাকস্থলিতে যায়, তাই না, পাকস্থলিতে যায়, পাকস্থলী থেকে বেরিয়ে সেটা কোথায় যায়, ক্ষুদ্রান্তে যায়, ক্ষুদ্রান্তে যায়, ক্ষুদ্রান্তেও কি কি হয়ে পার হয়, ডেডুনাম, ইলিয়াম এসব হয়ে পার হয়, দিয়ে তারপর কোথায় আসে, বৃহদন্ত্রতে আসে, বৃহদন্ত্রতে আসে, তাই না, বৃহদন্ত্রতে আসার পর কি অ্যানাল হয়ে সেটা বাইরে বেরিয়ে যায়। এই প্রসেস হয়ে আমাদের মানে খাদ্য পাচন হয়। এবার দেখো হজমের কি কোনো নির্দিষ্ট অঙ্গ নেই, আছে তো, মুখ আছে, পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত আছে, বৃহদন্ত্র আছে, তার মানে এটা কি হবে না, হজম কেবল প্রসারণের মাধ্যমে ঘটে, একদমই না, এতগুলো ঈদ হয়ে পার হচ্ছে। হজমের জন্য বিশেষায়িত অঙ্গ এবং অঙ্গ ব্যবস্থা রয়েছে অবশ্যই, দেখছো না এক একটা অঙ্গ হয়ে না পার হচ্ছে, কোষের বাইরে হজম সম্ভব নয়, মানুষ খেয়ে উল্টে দিচ্ছে, তাই না। চলো, এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, যারা যারা করে এসছো একদম তোমাদের সঠিক আছে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, কঠিন পদার্থে কণাগুলির অত্যন্ত ঘনিষ্ঠতা এবং স্থির অবস্থানের মূল কারণ কি। তো কঠিন পদার্থে কি হয়, পদার্থের তিনটা ভাগ, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে গ্যাস। কঠিন পদার্থের কণা কি করে সেটে 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 থাকে, লিকুইডে কি হয় একটু দূরে দূরে থাকে, আর গ্যাসে কি হয় একদম দূরে দূরে থাকে। এটা কেন, এদের যে কণা আছে, এদের যে কণার যে মানে কি বলবো আণবিক যে টান, সেই টানের কারণে সলিডে দেখেই মনে হচ্ছে যে এদের মধ্যে আণবিক টান কি, এক একটা মোলের আণবিক টান খুব কাছাকাছি, সেই জন্য এটা সেটে সেটে আছে। এর একটু হালকা তাই একটু দূরে আছে, এর একদমই হালকা তাই অনেক দূরে আছে, তাই না। তো দেখো কি বলছে, কণাগুলির মধ্যে দুর্বল আকর্ষণ বল কিসের হয়, গ্যাসের। আর এখানে বলছে কঠিন পদার্থের, তার মানে এটা হবে না। বলছে কণার উচ্চ গতিশক্তি, না, কণার উচ্চ গতিশক্তিও তোমার গ্যাসেরই, ওই জন্য ছিটকে ছিটকে বেড়ায়, তার মানে কি এটাও হবে না। বলছে শক্তিশালী অন্তর আণবিক বল, কণার মধ্যে বড় ফাঁকা স্থান, এটাও হবে না। তার মানে কি সঠিক আনসার তোমার এটা হয়ে যাবে, তাই না, যারা যারা তোমরা এটা করে এসছো একদম কারেক্ট অ্যান্সার আছে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, যদি একটি বস্তুকে একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপন করা হয়, তাহলে গঠিত প্রতিচ্ছবির প্রকৃতি অবস্থান কি হবে। দেখো এটাও তোমাদেরকে আমি লাস্ট যেই উত্তল দর্পণ অবতল দর্পণের ক্লাসটা করেছিলাম ওখানেও এই কোশ্চেনটা আমি তোমাকে বলেছি, প্লাস প্রিভিয়াস ইয়ারও সলভ করেছিলাম, সেখানেও এই কোশ্চেনটা এসেছিল, মানে এটাও কি একটা রিপিটেড কোশ্চেন, তাই না। এটা তো মানে 2024-এ এসেছিল, প্লাস গ্রুপ ডিতেও এটা 2-3 বার রিপিট হয়ে গেছে। কি বলেছিলাম দেখো, অবতল দর্পণ আছে, এটা কি প্রধান অক্ষ, এখান দিয়ে এটা হচ্ছে পোল, এটাকে বলে ফোকাস, এটাকে বলে সেন্টার অফ কার্ভেচার। এখান থেকে দুটো, এবার এখানে কি বলেছিলাম যে কোথায় রাখা হচ্ছে, আচ্ছা, আর এখানে হচ্ছে ইনফানাইট। ঠিক আছে, আমি তোমাকে বললাম যে যত তোমার এই দিক থেকে বস্তু এদিকে যেতে থাকবে, তোমার প্রতিচ্ছবি কি এদিক থেকে এদিকে আসতে থাকবে। যেমন যদি দেখো উপরে আমি ধরে নিলাম উপরে 5খানা তৈরি হবে, দেখো এক তৈরি হবে তোমার ইনফানাইটে, ইনফানাইট আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে 2 নম্বর প্রতিবিম্ব তৈরি রাখছি, 3 নম্বর প্রতিবিম্বকে আমি সেন্টার অফ কার্ভেচারে রাখছি, 4 নম্বর প্রতিবিম্বকে সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে রাখছি, আর 5 নম্বরকে আমি সেন্টার অফ এই ফোকাসের মধ্যে রাখছি। এবার দেখো প্রতিবিম্ব এক এক সাইডে এদিক থেকে এদিকে সরতে সরতে এসছে, তার মানে কি প্রতিবিম্ব এদিক থেকে সরতে সরতে আসবে। দেখো এক এখানে আছে তো এক এখানে হবে, 2 এখানে আছে তো 2 এখানে হবে, 3 এখানে আছে তো 3 এখানে হবে, 4 এখানে আছে তো 4 এখানে হবে, 5 এখানে আছে তো 5 এখানে হবে, তাই তো। তো দেখো প্রথমে যেটা কি ইনফানাইট আছে, সেটা কোথায় তৈরি হচ্ছে, ফোকাসে তৈরি হচ্ছে। ইনফানাইট আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে যেটা আছে সেটা কোথায় তৈরি হচ্ছে, সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে তৈরি হচ্ছে। যেটা সেন্টার অফ কার্ভেচারে আছে সেটা সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হচ্ছে, যেটা সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে আছে সেটা সেন্টার অফ কার্ভেচার আর ইনফানাইটের মাঝখানে তৈরি হচ্ছে, যেটা ফোকাসে আছে সেটা তোমার ইনফানাইটে তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা আমি তোমাকে বলেছিলাম। তারপরে বলেছিলাম কি যে এই প্রধান অক্ষের নিচে তৈরি হওয়া প্রতিবিম্ব কি হয়, সবসময় বাস্তবিক হয়। কেন বাস্তবিক হয়, একটু আগেই বললাম যে দুটো কিরণ একে অপরকে কাটে, তাই জন্য। তারপরে মনে রাখবো এই মানে প্রধান অক্ষের নিচে যে তৈরি হচ্ছে, নিচে তৈরি হওয়া প্রতিবিম্ব কি হয়, উল্টানো হয়, উল্টা হয়। আর উপরে তৈরি হওয়া কি হয়, প্রতিবিম্ব সোজা হয়। তারপর বলেছিলাম যে আকার কেমন হবে, দেখো 1 আর 2 যদি থাকে সেটা কি হবে তোমার ছোট, ঠিক আছে, 3 যদি থাকে এটা কি হবে সমান, আর 4 5 যদি থাকে এটা হবে তোমার বড়। এটা হবে 1 নম্বরে কি খুবই ছোট, 2 নম্বরে ছোট, 3 নম্বরে সমান, 4 নম্বরে বড়, 5 নম্বরে খুবই বড়। ঠিক আছে, এই 3টা আকারই তৈরি হতে পারে। এবার দেখো প্রশ্ন কি জিজ্ঞেস করেছে, এটা আমি তোমাকে উত্তল অবতর্পণ অবতল দর্পণের ক্লাসটা দেখবা, ভালো করে আমি তোমাকে বলে দিয়েছিলাম যে কেন হয়, কি ব্যাপার না ব্যাপার সব।
তো বলছে অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে রাখা হচ্ছে। দেখো বক্রতা কেন্দ্রে আমার সেন্টার অফ কার্ভেচার 3 নম্বরকে রাখা হয়েছে। তো 3 নম্বরে তৈরি হয়েছে। আর কেমন তৈরি হয়েছে? সমান তৈরি হয়েছে। এবার দেখো ভার্চুয়াল তো হবে না, ভার্চুয়াল তো হবে না, দুটো বাদ হয়ে গেল। বাস্তব উল্টানো অত্যন্ত বর্ধিত, বাস্তব উল্টানো বস্তুর আকারের সমান। তার মানে কি এটাও কেটে গেল, এটা হয়ে গেল কি তোমার সঠিক অ্যান্সার হয়ে গেল, তাই না? যারা যারা আমরা ক্লাসটা করে গেছি 8 তারিখের আগে আমি ক্লাসটা দিয়েছিলাম, তাদের এই কোশ্চেনটা ওই কোশ্চেনটা 2 নম্বর ফ্রিতে পেয়ে গেছো, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, যদি একটি বৈদ্যুতিক সার্কিটের রোধ 20 ওহম হয় এবং বিভব পার্থক্য 40 ভোল্ট হয়, তাহলে সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া বিদ্যুৎ প্রবাহের মান কত? দেখো কি কি এখানে দেওয়া আছে, সার্কিটের রোধ আর দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর আই আমাকে বের করতে বলছে, তাই না? তাহলে আমরা কি জানি, ভি সমান সমান আই আর, এটা ফর্মুলা আমরা জানি। আমাকে কি বার করতে বলেছে? দেখো বৈদ্যুতিক প্রবাহ মানে আই আমাকে বার করতে বলেছে। যদি আই আমাকে বার করতে হয়, তাহলে আই যদি বার করতে হয়, আরটা কি এখানে এসে ডিভাইড হয়ে যাবে, তার মানে কি হবে ভি বাই আর, তাই তো? এবার দেখো আই আমাকে বার করতে বলেছে, ভি আমাকে দিয়েছে কত, দেখো ভোল্টেজ দিয়েছে আমাকে কত, 40 ভোল্ট, 40 উপরে লিখে দাও। রেজিস্ট্যান্স আমার কত দিয়েছে, 20 ওহম দিয়েছে, তো 20 নিচে লিখে দাও। শূন্য শূন্য কেটে গেল, 2 বারে 2 কেটে গেল। তাহলে কি হলো তোমার 2 অ্যাম্পিয়ারের তোমার সঠিক অ্যান্সার কোনটা আছে? অপশন নাম্বার সি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। কেমন? তো এই ফর্মুলাগুলো তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, একটি অধাতু অক্সাইড যখন একটি ক্ষারকের সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয়? দেখো অধাতু অক্সাইড তো মনে রাখতে হবে কি কি, যেমন কার্বন ডাই অক্সাইড, CO2, সালফার ট্রাই অক্সাইড, SO2, এগুলো হচ্ছে তোমার কি অধাতু অক্সাইড। এবার বলছে এটা ক্ষারের সাথে তোমাকে অভিক্রিয়া করাতে হবে। তো চলো আমরা ক্ষারের সাথে অভিক্রিয়া করাই। তো একটা ক্ষার আমি নিই হচ্ছে ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, CaOH হোল 2, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা। এটা একটা কি ক্ষার হল, এটা হচ্ছে কি একটা ক্ষার, কেন? কারণ OH লেগে আছে। এবার বলছে এটাকে আমি বিক্রিয়া করবো অধাতু অক্সাইডের সাথে, তো আমি অধাতু অক্সাইড নিয়ে নিলাম, CO2 একটা অধাতু অক্সাইড নিয়ে নিলাম। এবার দেখো এখান থেকে কি কি তৈরি হচ্ছে। দেখো ক্যালসিয়াম একটা আছে, অক্সিজেন কি দুটো আছে, হাইড্রোজেন দুটো আছে, কার্বন একটা আছে, অক্সিজেন দুটো আছে। তাই প্রথম থেকে ধরে এখান থেকে আমি ক্যালসিয়ামটা নিয়ে নিলাম, ঠিক আছে, ক্যালসিয়ামটা আমি নিয়ে নিলাম, ক্যালসিয়াম। এবার আমি কি নিলো, দেখো এখানে দুটো অক্সিজেন আছে, এখান থেকে একটা অক্সিজেন আমি নিচ্ছি, আর এখান থেকে টোটাল কার্বন ডাই অক্সাইডটা নিয়ে নিচ্ছি, CO, এখানে দুটো অক্সিজেন, আর এখানে থেকে একটা অক্সিজেন নিলাম, CO3 হয়ে গেল। এবার বাকি থাকলো কি, দেখো ক্যালসিয়াম আমরা নিয়ে নিয়েছি, দুটো অক্সিজেন থেকে একটা অক্সিজেন নিয়ে নিয়েছি, কার্বন নিয়ে নিয়েছি, এখানে দুটো অক্সিজেন নিয়ে নিয়েছি, বাকি আছে কি দেখো এখানে একটা হাইড্রোজেন দুটো বাকি আছে, এখান থেকে দেখো একটা অক্সিজেন নিয়েছিলাম মানে কি আরেকটা অক্সিজেন বাকি আছে। তা তৈরি হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট, আর H2 তৈরি হচ্ছে। ক্যালসিয়াম কার্বনেট কি হলো, এটা হচ্ছে লবণ, আর এটা কি, এটা হচ্ছে জল। তার মানে আমার কি তৈরি হচ্ছে, লবণ জল তৈরি হচ্ছে। তার মানে এটা কি হয়ে গেল, যখন লবণ জল তৈরি হয় সেটা, আর দেখো ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এগুলো কি হচ্ছে প্রাকৃতিক ভাবে এটা অ্যাসিডিক, বুঝলো তো? তার মানে কি অ্যাসিডের সাথে আমরা যখন ক্ষার যখন অভিক্রিয়া করছি সেটাকে আমরা কি বলি, নিউট্রিলাইজেশন অভিক্রিয়া বলি, তাই না? তো সঠিক অ্যান্সার তোমার হচ্ছে লবণ জল, যারা যারা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে নিচের কোন হাইড্রোকার্বনটি সব থেকে ছোট অ্যালকেন তৈরি করে? দেখো সব থেকে ছোট অ্যালকেন সেটাই হবে যার কার্বনের অণুর সংখ্যা কম, ঠিক আছে, কার্বনের অণু হচ্ছে কম সেটা। দেখো ইথেনে কি হয়, C2H6, তাই তো? সাইক্লোপ্রোপেন কি হয়, C3H6। বিউটেনে কি হয়, C4H10। প্রোপেনে কি হয়, C3H8। এটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা সূত্র। এবার দেখো এর মধ্যে কার্বনের সব থেকে কম কিসে আছে, প্রোপেনে 3টা আছে, বিউটেনে 4টা আছে, সাইক্লোপ্রোপেনে 3টা আছে, ইথেনে দেখো 2টো আছে। তার মানে কি সব থেকে ছোট হয়ে যাবে তোমার ইথেন। এর থেকেও যদি ছোট, তোমার যদি অপশনে মিথেন থাকে, ঠিক আছে, সেটা হবে সব থেকে ছোট, কারণ মিথেনের কি CH4, এর একটাই আছে, তাই না? তো সঠিক অ্যান্সার তোমার এটাতে কি হয়ে যাবে, ইথেন তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, পৃথিবী পৃষ্ঠে থাকা কোনো বস্তুর ওজনের তুলনায় চাঁদের পৃষ্ঠে থাকা কোনো বস্তুর ওজন কত? এটা তো আমরা ছোট থেকে পড়ে আসছে, 1/6 হয়ে যায়, তাই না? পৃথিবীতে কি হয় ওজন, W সমান সমান mg। আর চাঁদে কি হয়, চাঁদু হয়ে যায় তোমার W সমান সমান mg/6। তার মানে কি এটা তোমার 1/6 ভাগ হয়ে যাচ্ছে। অপশন নাম্বার সি কি তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাই না? দেখবা ওয়েট তোমার যে কোনো জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন, কিন্তু মাস যেটা আছে সেটা পরিবর্তনশীল না। সেটা তোমার চাঁদেও যা, সেটা তোমার পৃথিবীতেও তা,
বৃহস্পতিতে চলে যাবে, বৃহস্পতিতেও তা, সূর্যে চলে যাবে, সূর্যেও সেম। মাস তোমার কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, ঘুমন্ত অবস্থায়ও কেন একজন মানুষ শ্বাস প্রশ্বাস নিতে থাকে? ফুসফুসকে বিশ্রাম দেওয়ার জন্য? এটা কোনো কথা হলো? শক্তি উৎপাদনের জন্য শরীরের কোষগুলিতে অবিচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা? একদম। অক্সিজেন যাতে আমরা যখন নিঃশ্বাস নিই তখন কি না অক্সিজেন নিই, সেই অক্সিজেনটা বিভিন্ন কোষের মাধ্যমে কোথায় যায়, আমাদের ফুসফুসে যায়, তাই না? রক্তচাপ কমাতে হবে না, শুধুমাত্র শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে না। তো এটা তোমাদের সঠিক অ্যান্সার। কেমন? তো যারা যারা করে এসছো একদম কারেক্ট আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, মানুষের টেস্টিস উদর গহ্বরের বাইরে অন্য কোষে কেন থাকে? এই কোশ্চেনটা দেখো আমি তোমাদেরকে রিপ্রোডাকশন চ্যাপ্টারের দুটো পার্ট আমি দিয়েছিলাম, ঠিক আছে? দুটো পার্ট তোমরা পড়ে নিও, ওখানে আমি এই পুরো কনসেপ্ট বলেছি, কেন ওটা বাইরে থাকে, কি হয় না হয়, ডিটেলসে তোমাকে বলেছি। কেমন? তো ওই ক্লাসটা তোমরা করে যেও, তোমার রিপ্রোডাকশন থেকে আর কোনো কোশ্চেন ছুটবে না। রিপ্রোডাকশন করিয়ে দিয়েছি, উত্তল লেন্স অবতল লেন্স করে দিয়েছি, উত্তল দর্পণ অবতল দর্পণ করে দিয়েছি। এটা তোমরা টপিকটা পড়ে যেও, তোমাদের দেখবা কোনো একটা কোশ্চেনও ছুটবে না তোমাদের। দু তিনবার ভিডিওটা দেখে নিবা, মাথায় সেট হয়ে যাবে। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হয় দেখো, টেস্টিসের বাইরে কেন থাকে? আমাদের শরীরের তাপমাত্রা কি হয়? 37 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু স্পার্ম তৈরি হওয়ার জন্য 34 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তৈরি হয়। এবার স্পার্ম তৈরি হয় কোথায়? আমাদের টেস্টিসে স্পার্ম তৈরি হয়। যেমন এটা কি, এটা হচ্ছে আমাদের টেস্টিসে স্পার্ম তৈরি হয়। এই স্পার্ম তৈরি হওয়ার জন্য 34 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দরকার, কিন্তু শরীরের তো 37 ডিগ্রি। এই জন্য কি হয়, এটা শরীরের বাইরে বেরিয়ে থাকে একটা আবরণ দিয়ে, থলির মতো একটা ব্যাগের মতো অংশ দিয়ে এরা ঢেকে থাকে। এটাকে কি বলা হয়? অন্ডকোষ বলা হয় বাংলাতে, ইংরেজিতে বলা হয় স্ক্রোটম বলা হয়। এটা দিয়ে ঢেকে থাকে, কারণ কি? যাতে এখানে তোমার তাপমাত্রা নিয়ন্ত্রণ হতে পারে। তাপমাত্রা নিয়ন্ত্রণ হলে কি এখানে স্পার্ম তৈরি হবে। এই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই শীতকালে কি হয়, অন্ডকোষ শরীরের কাছে চলে আসে, মানে কি চুপসে যায়। আর হচ্ছে যখন গরমকালের সময় এই অন্ডকোষ নিচের দিকে ঝুলে যায়, যাতে কি টেম্পারেচার বজায় থাকে। বুঝতে পারলে? তো সঠিক অ্যান্সার হবে তোমার অপশন নাম্বার বি, শুক্রাণু উৎপাদনের জন্য শরীরের তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রার প্রয়োজনের কারণে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, প্রজনন স্বাস্থ্যের প্রেক্ষাপটে নিরাপদ যৌন অনুশীলন করা কেন প্রাথমিকভাবে অপরিহার্য? কারণ যদি নিরাপদ যৌন অনুশীলন না করে না, বিভিন্ন রকমের রোগ হয়ে যায়। যেমন এইচআইভি হয়ে যাবে, গনোরিয়ার মতো হয়ে যাবে, ঠিক আছে? গনোরিয়া, গনোরিয়া, তারপর কি সিফিলিস, সিফিলিস, ঠিক আছে? এসব রোগ তোমাদের মানে আমাদের আর কি, যদি আমরা নিরাপদ যৌন অনুশীলন না করি, সেই জন্য নিরাপদ যৌন অনুশীলন করার জন্য কি ব্যবহার করা হয়? কন্ডোমের ব্যবহার করা হয়, ঠিক আছে? এর কারণে মেন কন্ডোমের কাজ কিন্তু অ্যাকচুয়ালি এটা না যে ও গর্ভনিরোধ হিসেবে ব্যবহৃত হয়, তার থেকেও মেন কাম হচ্ছে এরা যৌনবাহিত যেসব রোগ আছে সেটার বিস্তার রোধ কম করে দেয়, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার তোমার অপশন নাম্বার বি, যারা যারা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। কেমন? তো মনে রাখবে যৌন নিরাপদ কি কি রোগ হতে হয়, এই তিনটা তোমরা মনে রাখো, এই তিনটা থেকে তোমাদের প্রশ্ন আসে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, অসন্তৃপ্ত হাইড্রোকার্বনগুলি সাধারণত সন্তৃপ্ত হাইড্রোকার্বনের তুলনায় কি হয়? দেখো অসন্তৃপ্ত হাইড্রোকার্বন কি হয়, এটা হচ্ছে ডবল বন্ড আর ট্রিপল বন্ডের হয়, ঠিক আছে? আর সন্তৃপ্ত হাইড্রোকার্বন কি হয়, এটা সিঙ্গেল বন্ডের হয়। এবার এই যেহেতু দেখো সিঙ্গেল বন্ড, এরা হচ্ছে ডবল বন্ড আর ট্রিপল বন্ড, এর মানে কি, তার মানে এটা বেশি শক্তিশালী। তো আরো প্রতিক্রিয়াশীল, এটা তোমার সঠিক অ্যান্সার হচ্ছে। কম প্রতিক্রিয়াশীল হবে না, সমানভাবে প্রতিক্রিয়াশীল হবে না, অপ্রিয় হবে না। তো দেখে বুঝি এটা সিঙ্গেল বন্ড, এটা ডবল বন্ড, ট্রিপল বন্ড হয়। এটা হয় কি, মনে রাখো কেন, এ হচ্ছে কিন, আর এ হচ্ছে কাইন। এ হচ্ছে কি কাইন। এবার কি আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন হচ্ছে সিঙ্গেল বন্ড, অ্যালকিন হচ্ছে তোমার ডবল বন্ড, অ্যালকাইন হচ্ছে তোমার ট্রিপল বন্ড। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, ইথানল এবং সোডিয়ামের মধ্যে বিক্রিয়ার ফলে কোন গ্যাসের উৎপত্তি হয়? ঠিক আছে, তো চলো আমরা বিক্রিয়া করে দেখি। সোডিয়াম কি, মানে ইথাইল কি C2H5 OH, ঠিক আছে? এর সাথে আমাকে সোডিয়ামের অভিক্রিয়া করতে বলছে। এবার ব্যালেন্স করার জন্য আমি কি করব, দুই সাইডেই এদিকেও 2 লিখে দিব, এদিকেও 2 লিখে দেবো, ঠিক আছে? ব্যালেন্স করা আমি তোমাদেরকে শিখাইনি, তো তাই ব্যালেন্স করা আমি তোমাকে জাস্ট মানে ব্যালেন্স করার জন্য এখানে একটা সংখ্যা নিতে হয়। যখন আমি তোমাদেরকে শেখাবো তখন ভালো করে শিখিয়ে দেবো, আপাতত জেনে নাও। কি হয় দেখো, আমি এটা অভিক্রিয়া করাচ্ছি। দেখো এখানে কার্বন কত আছে, দুটো, কিন্তু তার আগে এই দুই যে আছে না, এই দুই তোমার প্রত্যেকটার ক্ষেত্রে দুই আছে, ঠিক আছে? এই দুই কি এই প্রত্যেকটার ক্ষেত্রে আছে, তার মানে কার্বন দুটো তো অলরেডি আছে, কিন্তু এখানেও দুই থাকার জন্য কার্বন করা আছে আমার 4টা, হাইড্রোজেন 5, আর দুয়ে কত হয় 7টা, অক্সিজেন কত, 2টা, হাইড্রোজেন 2টো, আর সোডিয়াম করা আছে 2টো। তো আমি যদি অভিক্রিয়া করে দাও কি আসছে, আমি এখান থেকে নিলাম C2H5
ও আর নিলাম সোডিয়াম, এটাকে আমি 2 লিখে দিই। তাই এটা কি হলো, মানে সোডিয়াম ইথঅক্সাইড হয়ে গেল এটা। বাকি থাকলো কি থাকলো, কার্বন নিয়ে নিয়েছি, হাইড্রোজেন দুটো নিয়ে 5টা নিয়ে নিয়েছি, অক্সিজেন নিয়ে নিয়েছি, এদিকে সোডিয়াম নিয়েছি, এখানে কি হাইড্রোজেন বাকি আছে, তাই না? হাইড্রোজেন বাকি আছে এখানে। কটা হাইড্রোজেন বাকি আছে? 2টো হাইড্রোজেন বাকি আছে, তো H2 হয়ে গেল। তো এটা কি তৈরি হলো, তোমার গ্যাস তৈরি হয়ে গেল, তাই না? তাহলে কি তৈরি হচ্ছে, হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। এটা কিভাবে তুমি বুঝতে পারবে, ধরো একটা যে টেস্ট টিউবের মধ্যে এটা আছে কি না, হাইড্রোজেন গ্যাস তো উঠবে, এখানে তুমি যদি একটা মানে মাচিস বা কিছু একটা নিয়ে জানো, পপ শব্দে এরা চলে উঠবে, ঠিক আছে? তো এটা দিয়ে এটা পরীক্ষাটা বোঝা যায় যে হ্যাঁ পরীক্ষাটা সফল হয়েছে নাকি অসফল হয়েছে, কেমন? তো এই জিনিসটা তোমরা মনে রাখবা। এটা হচ্ছে তোমার কি, সোডিয়াম ইথঅক্সাইডের ফর্মুলা 2C2H5ONa, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, গ্রীষ্মের দিনে ঘামলে আমরা ঠান্ডা অনুভব করি কেন, এর পিছনে মূল বৈজ্ঞানিক কারণ কি? ঘামের বাষ্পীভবনের ফলে সুপ্ত তাপের ক্ষতি। যখন আমাদের ঘাম হয় গ্রীষ্মকালে, তখন যখন সেটা বাষ্প হয়ে যখন ঘামগুলো উঠতে থাকে না, তখন হাওয়া লাগলে বেশ ঠান্ডা লাগে। তো ওটা কেন হয়, মেনলি হয় বাষ্পীকরণের কারণেই হয়, ঠিক আছে? শরীরে ঘাম ভিজে থাকার জন্য হয় না, যদি ঘাম ভিজে থাকার কারণেই হতো তাহলে যখন বাইরে আমরা থাকি রোদের মধ্যে তখনও ঠান্ডা লাগতো, তাই না? চারপাশের বাতাসের শীতলতা না, যখন বাইরে থাকি অ্যাকচুয়ালি চারপাশের বাতাসের শীতলতা হবে, কিন্তু এটা তো সবসময় থাকে না, কিন্তু এটা কি বলছি, যখন আমরা ঘামি তখনকার কথা বলেছে। আর ঘাম যেটা জল কি হয়, জল তো বাষ্পীকরণ হচ্ছে না, বাষ্পীকৃত হয়ে যাওয়ার পরে যখন ওখানে হাওয়াটা লাগছে তার কারণে আমার ঠান্ডা লাগছে। ত্বক দ্বারা ঘাম শোষণ করে না, ঘাম বহিষ্কার করে। তো সঠিক অ্যান্সার কি, ঘামের বাষ্পীভবন, ঠিক আছে? যারা যারা তোমরা এটা করে এসছো একদম কারেক্ট অ্যান্সার আছে তোমার। চলো আজকে লাস্ট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, যদি বস্তুর ভর 20 কেজি হয়, তাহলে এটি 20 মিটার উচ্চতায় উন্নীত হয় এবং মাধ্যাকর্ষণ শক্তিকে 10 মিটার পার সেকেন্ড ধরা হয়, তাহলে বস্তুটির সম্ভাব্য শক্তির মান কত? দেখবেন কি কি দেওয়া আছে, প্রথমত মাস দেওয়া আছে, তারপরে কি হাইট দেওয়া আছে আমার, হাইট কি করে বললাম, উচ্চতায় উঠানো হচ্ছে, নিচ থেকে যদি কোনো জিনিস উঠানো হয় তাহলে এটা উচ্চতায় না হবে। আর কি দেওয়া আছে দেখো, জি আমাকে দেওয়া আছে, আর আমাকে শক্তি বার করতে বলেছে। তা আমরা কি জানি, কাইনেটিক এনার্জি সমান সমান, সরি পোটেনশিয়াল এনার্জি সমান সমান কি হয়, এম জি এইচ। এম আমাকে দিয়ে দিয়েছে 20, জি আমাকে দিয়ে দিয়েছে 10, হাইট আমাকে দিয়ে দিয়েছে 20, 2 দুগুণি 4, 1 2 3, 3টা শূন্য। সঠিক অ্যান্সার কি হবে, অপশন নাম্বার সি তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, কেমন? তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস। ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও, কেমন? আর তোমাদের দেখো এখন তো গ্রুপ ডির পরীক্ষা নাই না, তাই 8 তারিখ আর 9 তারিখে যে শিফটগুলোর পরীক্ষা হয়ে গেছে, সেই শিফটের পরীক্ষাগুলোর কোশ্চেন আমি তোমাকে আস্তে 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 আপলোড করে দেবো, কেমন? তোমরা ওই কোশ্চেনগুলো দেখে নিও, প্লাস প্র্যাকটিস যদি তোমরা করতে চাও, প্র্যাকটিসের জন্য আমি একটা ম্যাথের সেশন শুরু করেছি, যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি করাচ্ছি, ঠিক আছে? এএলপির 2টো সেট হয়ে গেছে, আরও আমরা আস্তে আস্তে আরও সেটগুলো করবো। তোমরা যারা গ্রুপ ডির, তোমাদের এখনো পরীক্ষা বাকি আছে, ম্যাথের প্র্যাকটিসের জন্য তোমরা আমার ওই ক্লাসটা করতে পারো। তোমরা যদি আমাকে বলো সায়েন্সের কথা, তাহলে আমি একটা সায়েন্সেরও একটা ক্লাস তোমাকে আমি দিয়ে দিব, মানে প্রিভিয়াস ইয়ারেরই সলভ হবে। আর প্লাস তোমাদের যারা মানে ক্লাস বা পরীক্ষা এখনো বাকি আছে তাদেরকে বলবো, আমার পেছনে যে গ্রুপ ডির যে সিরিজটা আছে, প্লেলিস্ট বানানো আছে, সেখানে গিয়ে তোমরা ম্যাথের যদি চাও ম্যাথেরটাও করতে পারো, কারেন্ট অ্যাফেয়ার সায়েন্সের জন্য আলাদা প্লেলিস্ট বানানো আছে, সেটাও তোমরা করতে পারো, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা করে মানে পরীক্ষায় দেখতে যাওয়ার আগে সেই প্লেলিস্টগুলোকে একদম পুরো চেটে নাও, ঠিক আছে? মানে ওখানে গিয়ে একদম সাটাসাট শুধু তোমার যাতে হয়ে যায়। আর তোমার যতগুলো আমার ভিডিও আপলোড করা আছে সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্সের, তুমি এখন যদি করে যাও না, মিনিমাম ধরো 5টা থেকে 6টা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কমন পেয়ে যাবো, মানে রিপিট পেয়ে যাবো আর কি, ঠিক আছে? আর সায়েন্স তো তুমি ধরো প্রায় 17 থেকে 18টা সায়েন্স তুমি কমন পাবা, মানে একই টাইপের কোশ্চেন, যেগুলো এক্সট্রা ফ্যাক্ট আমি তোমাকে বলে দিচ্ছি সেগুলো থেকেও তুমি পেয়ে যাবা, ঠিক আছে? তো তোমরা করে নিও ক্লাসগুলো, কেমন? বাকি এই ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।